হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সিএসএস এর 8 নম্বর ক্লাস। আজকে তোমাদের যে বিষয় শেখাবো সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ সম্পর্কে শিখিয়ে দেবো তোমাদের। ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ খুবই গুরুত্বপূর্ণ, এর অনেকগুলো প্রপার্টিজ আছে ব্যাকগ্রাউন্ডের। চলো আমরা দেখি। তো এই প্রপার্টিজগুলো প্রপারলি জানার মাধ্যমে খুব সুন্দরভাবে তুমি সিএসএস এর মাধ্যমে ডিজাইন করতে পারবে। সেটা হচ্ছে যে সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ ইউজেস। চলো দেখি। তো এর মধ্যে তোমরা একটা প্রপার্টি দেখেছো অলরেডি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে জেনেছো। বাট বাকি যে প্রপার্টিগুলো আছে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ কীভাবে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করবে। ব্যাকগ্রাউন্ড রিপিট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে ইমেজ থাকে সেটা রিপিট করবা কীভাবে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, তারপর ব্যাকগ্রাউন্ড পজিশন এবং ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড প্রপার্টি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রপার ব্যবহার তোমাদের জানতে হবে। চলো আমরা শুরু করে দিই। সর্বপ্রথম আমরা দেখব যে সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার। যদি তোমাদের দেখিয়েছি সংক্ষেপে দেখিয়ে দেবো, একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি স্পেসিফাইজ দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ অ্যান এলিমেন্ট, মানে যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, কোনো দেখাচ্ছে ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড দেবো আমি, বা কোনো এলিমেন্টে ব্যাকগ্রাউন্ড দেবো, তখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড এটা ব্যবহার করা হয়ে থাকে। তো সিম্পলি যদি আমরা এখানে দেখেছি, আমাদের প্রজেক্টে যাই, প্র্যাকটিস ফোল্ডারে আসলাম, এখানে এসে আমাদের এটি ওপেন করি, দুটো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রাইটে ক্লিক করে দুটো একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস করলে দুটো একসাথে ওপেন হয়ে যাবে। এই দেখো দুটো একসাথে ওপেন হয়ে গেছে। এটা কেটে দাগেরটা। আচ্ছা, এটা আমাদের এইচটিএমএল, এটা হচ্ছে সিএসএস। আচ্ছা, গত ক্লাস আমরা এগুলো করেছিলাম, মানে আগের ক্লাস দেখলে আমি ভ্যানিশ করে দেবো, ঠিক আছে? এগুলো দরকার নেই আমাদের, আমি সবগুলো ভ্যানিশ করে দিলাম এগুলো। এখানে একটা ইয়ে কেটে গেছে, এই জন্য দেখাচ্ছি, এ দেখাচ্ছে, বুঝলো না, কালো দেখাচ্ছে, মানে শুরুর ব্র্যাকেট একটা কেটে গেছিল। লক্ষ্য রাখতে হবে, যদি তোমার একটা ব্র্যাকেট হয় তাহলে কিন্তু অনেক সময় কোড সবগুলোই মানে প্রপার্টিটা পেয়ে যাবে, তখন সমস্যা হয়ে যাবে। এই জন্য তোমার দেখতে হবে প্রত্যেকটা এই শুরু এবং শেষের ব্র্যাকেট আছে কিনা। আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, রেসপন্সিভ ডিজাইনের কাজ, বাংলাদেশি ক্লায়েন্ট, সম্ভবত যশোরের কি চিটাগংয়ের ক্লায়েন্ট ছিল, না বগুড়ার ক্লায়েন্ট, ভুলে গেছি অ্যাকচুয়ালি, বগুড়া মনে হতে পারে। তো রেসপন্সিভ ডিজাইন করেছি, তখন নতুন নতুন কাজ পেয়েছি, ক্লায়েন্টের কাজ জাস্ট শুরু করেছি, তোমাদের মতো নতুন শিখে শুরু করেছি কাজ। তো সম্পূর্ণ কাজ হয়ে গেছে, এই সিএসএসে এসে এই একটা ব্র্যাকেট এইভাবে মানে ভুল করে দেওয়া হয় নাই, তখন সম্পূর্ণ ডিজাইনটাই নষ্ট হয়ে গেছে, পুরো ওয়েবসাইটটা এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে, মানে আর কোনো মিলাতে পারছি না। লাস্টে গিয়ে লাস্ট মুহূর্ত থেকে ধরতে পেরেছি যে এই একটা ব্র্যাকেট হয় নাই, এই ব্র্যাকেটের কারণে কি হয়েছে, সব এলোমেলো হয়ে গেছে ডিজাইন। এই জন্য খুব সাবধানে ব্যবহার করতে হবে, ঠিক আছে? যেন এই ব্র্যাকেটগুলো ফার্স্ট এবং মানে লাস্ট ব্র্যাকেট থাকে আর কি, মানে স্টার্টিং এবং ক্লোজিং ব্র্যাকেট থাকে। আচ্ছা, তাহলে আমরা এটা গিয়ে একটু ইয়ে করি, রান করে দেখি যে আমাদের সাধারণ কোনো ডিজাইন নেই, একবার প্লেন হয়ে আছে টেক্সটগুলো। আচ্ছা, এটা আমাদের সাধারণ ডিজাইন দেখতে পাচ্ছ। এখন দেখো, স্পেসিফিকভাবে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, মানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টির মাধ্যমে, আমরা এখানে দেখতেছি যে ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা প্রপার্টি আছে, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড দেবো আমরা। এখানে আমরা সাধারণত কালার নেমের মাধ্যমে দিতে পারি, যেভাবে আমরা ব্যবহার করেছিলাম ফ্রন্টের ক্ষেত্রে, ঠিক আছে? হেক্স কালারের মাধ্যমে ব্যবহার করতে পারি, আরজিবি কালারের মধ্যে ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের শিখেছি অলরেডি। তো এখন দেখো, যদি আমি এখানে গিয়ে আমাদের প্রজেক্টে যাই, কেটে দিলাম নাকি, প্র্যাকটিস ফোল্ডারে আছে আমাদের প্রজেক্টে। দেখো, যদি আমরা এখানে বডিতে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিই ডিরেক্টলি,
পুরো বডিতে, তাহলে কি হবে, এটা কিন্তু বডি ওয়েবসাইটের, এই পুরোটাই হচ্ছে বডি, মানে যে ফাঁকা সাদা অংশ দেখছি পুরোটা বডি। যেখানে বডি আমি নিয়ে মনে করো এই যে বডি, এতে বডি যদি নিয়ে যাই এখানে, এখানে গেলাম মনে করো, গিয়ে লিখলাম বডি। আচ্ছা এক্ষেত্রে তোমার কিন্তু কিছু লিখতে হবে না, এই যে ট্যাগ, এইটা বডির ট্যাগ, ট্যাগের ক্ষেত্রে এখানে ডট চিহ্ন দিতে হয় না, ঠিক আছে, বা কোনো কিছু দিতে হয় না, তুমি এখানে ডট দিয়েছি, ডট বা হ্যাশ চিহ্ন কিছু দিতে হয় না, যেটা আমাদের বডিটা কি, বডি একটা ট্যাগ, তো আমরা এখানে বডি শুরু, এখানে বডি শেষ, যখন আমরা বডিতে দিব কোনো কিছু, ধরো এখানে বডি দিয়ে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যে বডিতে আমরা দিই, তাহলে কি হবে, পুরো ওয়েবসাইটটা পাবে, এই যে পুরো ওয়েবসাইট দেখতেছো, পুরো বডি সাদা অংশ, পুরো অংশটা পাবে। ধরো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে হবে কি যে পুরো বডিতে পেয়ে যাবে। ধরো এখানে দিলাম ইয়েলো, ইয়েলো দেখলাম, ঠিক আছে, সেভ করলাম, এবার রিলোড করলে কি হবে দেখো, পুরো ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে গেছে। তাহলে এটা একটা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, এর মাধ্যমে কি করলাম, আমরা পুরো ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দিয়ে দিলাম, এই হলো বিষয়। আচ্ছা এখন দেখো, যদি বেসিকভাবে ব্যাকগ্রাউন্ড দিতে চাই কোনো নির্দিষ্ট ইয়েতে, ধরো আমি এখানে কি করেছি, পুরো বডিতে দিয়েছি, কোনো নির্দিষ্ট কোনো ইয়েতে দিতে চাই, ধরো আমি এখানে গিয়ে যে D5 যেটা আছে, D5 যেটা এখানে আমি দিব, তাহলে এই ক্লাসটা নিয়ে যেতে হবে, তাই না, মানে এই যে তোমার ক্লাসের নামটা, এই ক্লাসের নাম কি, আমরা এই পুরো ডিবের মধ্যে এই যে ডিপ সিরিজ এই লেখাটা দিয়েছি, এই লেখাটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই লেখার নিচে ব্যাকগ্রাউন্ড থাকবে, তাহলে এই ডিপটা নিয়ে যেতে হবে, তাহলে ডিপটাও নিয়ে গেছি অলরেডি, D5 এই যে D5 আছে নিয়ে যাও, তাই না, এখানে আমি ব্যাকগ্রাউন্ড দেবো, তাহলে এখানে যদি আবার ব্যাকগ্রাউন্ড দিতে চাই আমি আলাদা করে ব্যাকগ্রাউন্ড কালার বা শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে, আমি এখান থেকে মনে করে দিলাম এখানে কি কালার, আচ্ছা লেখাগুলো কালো কালার আছে, এখানে লেখাগুলো আছে কি কালো কালার, আর এটা তোমার আছে হচ্ছে যে হলুদ কালার, আচ্ছা আমি এখানে রেড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড লিখে দিলাম, ঠিক আছে। এখন দেখো কি হয়, এখানে রিলোড করলাম, তাহলে দেখো অটোমেটিকলি কি হয়েছে, এখানে এই লেখার নিচে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে, 1 2 3 4 5 5 নম্বর দিছি, 5 নম্বর পেয়ে গেছে দেখো, কারণ শুধু কি করেছে এখানে D5 যেটা সেটাতে আমরা দিয়েছি, এই জন্য কি হয়েছে এখানে যে D5 এ দেওয়ার কারণে এখানে D5 এ পেয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার। এইভাবে আমরা ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। যদি আমি অন্য এখানে কিছু থাকতে মনে করো, এখানে মনে করো শুধু ডিপ না, এখানে ধরো আমার H1 আছে, H1 আছে, আমি লিখলাম হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ ইউজেস, CSS ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ ইউজেস লিখলাম, আর এখানে গিয়ে H1 শেষ করে দিলাম, H1 শেষ করে দিলাম, হ্যাঁ। এখন মনে করো যে এই যে H1 যেটা আছে, এটা কি করবো আমরা, এটাকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেবো আমরা, তাহলে এখানে H1টা নিয়ে যেতে হবে, H1টা কপি করলাম, বা তুমি হাতেও লিখতে পারো, ধরো H1 এখানে দিয়ে দিই, একটা দিলেই হবে, তার ট্যাগটা দিলাম, হ্যাঁ এই ট্যাগ H1 ট্যাগ, আমি যখন বডি ট্যাগ ব্যবহার করেছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বডি ট্যাগ, ওরকম এখানে H1 ট্যাগে ব্যাকগ্রাউন্ড দেবো আমরা, H1 ট্যাগ, তাহলে এখানে গেলাম H1 ট্যাগ লিখলাম, লেখার পরে এখানে গিয়ে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিলাম হয়তো গ্রিন, ঠিক আছে। এখন দেখো চলে আসছে যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন চলে আসছে, ঠিক আছে, মানে এখানে H1 এর মধ্যে যেটা আমরা দিয়েছি, এই যে H1 লিখেছি, H1 চলে আসছে, এই H1 এর দরকার বড় করে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা অন্য কোনো কিছু ব্যবহার করে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করলাম, এখানে মনে করো প্যারাগ্রাফ ব্যবহার করার জন্য, হ্যাঁ লিখবো হাউ টু ইউজ CSS ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ লিখে দিলাম এটা। আচ্ছা এই যে রিলোড করে এমনিতেই, তাহলে কি দেখাবে, টেক্সটটা দেখাচ্ছে যে হাউ টু ইউজ ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ, দেখতে পাচ্ছ, হ্যাঁ। এখানে আমি অন্য একটা, তাহলে এখানে পি নিতে হবে, পি সিলেক্টর, আমি এই সোয়ার নিচে নিলাম, পি সিলেক্টর নিয়ে এখানে কি করলাম, আমি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও হবে, ব্যাকগ্রাউন্ড কালার লিখলে হবে। আচ্ছা ইয়েলো গ্রিন
এবার ব্লু দিলাম, তাহলে এখানে ব্লু প্রপার্টি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখাচ্ছে যে H1 দিতে পারি, পিতে দিতে পারি, নির্দিষ্ট ডিভিশন বা ডিবে দিতে পারি, বা পুরো বডিতে আমরা ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ডটা। যেহেতু আমরা দেখলাম যে পুরো বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি, আমরা হেডিংটাকে ব্যবহার করেছি, পিটাকে ব্যবহার করেছি, আবার নির্দিষ্ট ক্লাস নিয়ে সেই ক্লাসে ব্যবহার করেছি, ক্লাসের নামে আমরা ব্যবহার করতে পারি। এই হলো বিষয় গেল। তো আমরা দেখলাম এইভাবে। এখন অপাসিটির ব্যবহার এটা কিন্তু তোমায় দেখিয়ে দিই। অপাসিটি হচ্ছে যে ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, ঠিক আছে, আর অপাসিটি মানে আবছা বোঝায়। ঠিক আছে, অর্থাৎ এটা যদি তুমি অপাসিটি ব্যবহার করো, এখানে অপাসিটির মান তোমাদের শিখিয়েছিলাম এর আগে, এটা 0.1 থেকে 1.0 মানে 1.0 পর্যন্ত হয়ে থাকে, 0 থেকে 1 হয়ে থাকে। সেটা হচ্ছে 1 হচ্ছে যে একবারে মানে কোনো অপাসিটি নেই, আর 0 মানে হচ্ছে যে মানে সবচেয়ে বেশি স্বচ্ছ, 0.5 মানে অর্ধেক স্বচ্ছ, হাফ ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তো চলো দেখো অপাসিটি কীভাবে ব্যবহার করবা। মনে করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন লিখলাম, এখন যদি অপাসিটি তুমি লিখে দাও তাহলে কি হবে, পুরোপুরি গ্রিন থাকবে না। এখানে মনে করো যে আমার কি আছে, এখানে এই যে এই কালারটা দেখি, এখানে আমাদের ব্লু আছে, ঠিক আছে, ব্লু কালার আছে, কারণ পুরোপুরি ব্লু থাকবে না। এটা যদি আমি এখানে অপাসিটি দিয়ে দিই, দেখেন দেখো এখানে দিলাম কোনটা, H1 এই লিখলাম অপাসিটি, অপাসিটি লিখে দিলাম। কত লিখলাম এখানে, লিখলাম হচ্ছে 0.3 লিখে দিলাম। এবার রিলোড করি, দেখো আফসা হয়ে গেছে না, এই লেখাটাই আফসা হয়ে গেছে এখানে। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে এই যে নিচে লেখাটা আফসা, কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আফসা হয়ে গেছে, লেখাটা এরকম দেখাচ্ছে। এই হলো বিষয়। আচ্ছা, এটা যদি আমি এখান থেকে পিতে দিই তাহলে কি হয় দেখো, এই দেখো লেখাটাকে বোঝা যাচ্ছে না, মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা কি ইয়ে গেছে। যদি আস্তে আস্তে ইয়ে করি, এটা মনে করো 5 করে দিলাম, তাহলে কি হয়, এই যে আরো বেশি হয়ে গেছে। ঠিক আছে, মানে গাঢ় হচ্ছে। যদি 8 দিন, এই যে ঠিক আছে, মানে পুরোপুরি আসতে ব্যাকগ্রাউন্ড পাচ্ছে। আর এখানে যদি তোমার 10 দিয়ে দিই মানে 1, যে কি অবশ্যই 1 দিয়ে দিলে কি হবে, আর মানে একবারে পরিপূর্ণ থাকবে একবারে। ঠিক আছে, মানে কোনো পার্থক্য বুঝতে পারবে না। যদি এখানে আমি অপাসিটি 0.1 দিয়ে দিই, 0.1, তাহলে কি হবে দেখো, এই যে একবারে মনে করো লেখাটা ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, লেখাটা একবারেই হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে। এই বিষয়। আচ্ছা, যদি লেখার কালার দিয়ে দিই আমি হোয়াইট কালার, হোয়াইট, দেখো লেখাটা বোঝা যাচ্ছে, বাট এই নিচের ইয়েটা যে তোমার নীল বর্ণের ছিল, দেখো এটা আফসা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমাদের আরো সামনে থেকে বুঝিয়ে দিব। অপাসিটির ব্যবহারটা যদি ইমেজের উপর বিশেষভাবে, হ্যাঁ, একটা স্বচ্ছ আবরণ তৈরি করতে এই অপাসিটি ব্যবহার করা হয়ে থাকে। এই হলো বিষয়। অথবা আমরা RGB এর মাধ্যমে কিন্তু অপাসিটি তৈরি করতে পারি। তোমাদের কাছে শিখিয়েছিলাম যে RGB এই যে মানগুলো দিয়ে তুমি এই A এর মানটা, হ্যাঁ, এটা R, এটা G, এটা B, এটা A, এটা A এর মানটা তুমি কম বেশি করে অপাসিটি তৈরি করতে পারো। এবার আমরা দেখবো হচ্ছে CSS ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, CSS ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো তোমাদের এটা একটু ব্যবহার দেখাই। আমরা ব্যাকগ্রাউন্ড এখানে কি দিয়েছি, একটা কালার দিয়েছি, দেখো এই যে বডিতে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, একটা কালার দিয়েছি। তবে চলো বডিতে প্রথমে ব্যাকগ্রাউন্ড দেখি, বা অন্যান্য ডিপগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো। ঠিক আছে, চলো প্রথমে বডিতে দেখি ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ড যেভাবে অ্যাকচুয়ালি ব্যবহার করতে হয়, তা আমরা ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে কি লিখেছি, এখানে দেখো আমরা লিখেছি ব্যাকগ্রাউন্ড কালার, এটা লিখেছি ব্যাকগ্রাউন্ড কালার। আর যদি আমি এখানে কালার না দিই, রং না দিই, এখানে ব্যাকগ্রাউন্ডে হলুদ কালার দিয়েছি, যদি এখানে আমি হলুদ কালার না দিয়ে যেখানে একটা ইমেজ দিতে চাই, যে কোনো ছবি ব্যবহার করবো, আমি এখানে পিকচার ব্যবহার করব। ঠিক আছে, যদি পিকচার ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে দেখো, চলো গুগল থেকে একটা পিকচার নিয়েছি, চলো, হ্যাঁ, আমি এখানে গিয়ে গেলাম, কি সার্চ করলাম
যে ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখলাম, লিখে সার্চ করলাম। সার্চ করে দেখো এখানে গিয়ে ইমেজেসে ক্লিক করে দিলাম। এখন দেখো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি এখান থেকে। এই যে অনেক ধরনের সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, হ্যাঁ, এইগুলো ব্যবহার করতে পারি। সুন্দর দেখাচ্ছে যে যুক্ত। আচ্ছা, এখানে আমরা একটা চুজ করি। আচ্ছা, উপর থেকেই নিই আমরা। আমরা এইগুলো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে ইমেজ হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, এটাই ব্যবহার করি মনে করো, এইটা। এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরেই দেখো লেখা আছে যে সেভ ইমেজেস। আচ্ছা, এটা হচ্ছে যে তোমার জেপিজি ইমেজ না, এই হচ্ছে জেপিজি না। আচ্ছা, সমস্যা নেই, এটা সেভ করে নিই। তারপর হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব, সেটা দেখতে ভালো লাগছিল। আচ্ছা, অন্য একটা ইমেজ দেখি। জেপিজি হলে, জেপিজি বা পিএনজি ইমেজ হলে বেশি ভালো। এটা দেখি। আচ্ছা, এই ইমেজটা দেখি আমরা। সেভ ইমেজেস, এটা জেপিজি ইমেজ। তো দেখবা জেপিজি পিএনজি ইমেজ কিনা, ঠিক আছে? এটা অন্য ফরম্যাটে অনেক সময় ঝামেলা করে। আচ্ছা, আমরা এখানে ডেস্কটপে প্রথমে সেভ করে নিই। আচ্ছা, এই ইমেজটা আমরা লিখলাম হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের নামটা চেঞ্জ করে দিই, লিখলাম GROUND ব্যাকগ্রাউন্ড ইমেজ, আইএমজি লিখলাম, ব্যাকগ্রাউন্ড আইএমজি। আচ্ছা, এটা নিয়ে যায় এখন কাট করে আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে যায়। আমাদের এখানে প্রজেক্ট আছে, এই যে এখানে প্রজেক্ট, আমাদের সিএসএস, এখানে এই যে আমাদের প্র্যাকটিস ফোল্ডার, প্রজেক্টের প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে গেল। এখন দেখো আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, তাহলে কিভাবে ব্যবহার করবো তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ? দেখো লেখা আছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখার পরে আগের মতো এটা ইউআরএল লিখতে হবে। ইউআরএল লেখার পরে এখানে দেখা যাচ্ছে পেপার, হ্যাঁ, এখানে মানে এখানে যে ইমেজের নাম দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশন দিয়ে, ঠিক আছে? তাহলে এটা পাবে। চলো কিভাবে দেখি আমরা। তো আমরা এখানে ব্যবহার করব, মানে ব্যাকগ্রাউন্ড যেখানে কালার ব্যবহার করছি বডিতে ব্যবহার করবো এটা। তাহলে আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? লিখলাম, এইভাবে দিলাম। আর তুমি এক্সেসে ব্যাকগ্রাউন্ড ইমেজও লিখতে পারো চাইলে, এভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখতে পারো, অত শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে, এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিলেও হবে। আচ্ছা, ইমেজ লিখে দিলে তাহলে ভালো বুঝতে পারবা। লেখার পর এখানে গিয়ে ইউআরএল লিখতে হবে, ইউআরএল। স্যার, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে দিলে ব্যাকগ্রাউন্ডটা পায় না কি জন্য? পায় না? তাহলে ওটা আপডেট করা হয়নি। না স্যার, ব্যাকগ্রাউন্ড মানে অনেক সময় ব্রাউজারে আপডেট থাকে না, ঠিক আছে? মানে এই অনেক কিছু ব্রাউজারে হচ্ছে যে আপডেট আসছে, যেটা হচ্ছে ব্রাউজারটা হয়তো আপডেট নেই নাই, তো ব্রাউজারটা পুরাতন ভার্সন হতে পারে। তুমি এখানে সিঙ্গেল কোটেশন দিতে পারো অথবা এখানে ডাবল কোটেশন দিতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা। এখানে শিফট চেপে কিবোর্ডে কোটেশন দিলে ডাবল কোটেশন আসবে, আর এমনি চাপলে সিঙ্গেল, তুমি একটা দিল ব্যবহার করলেই হবে, সিঙ্গেল অথবা ডাবল। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, অনেক সময় ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করে না উইডের কারণে, হ্যাঁ, তোমাকে উইড হাইট ব্যবহার করতে হয়। উইড হাইট তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করলে এখানে ইউআরএল দিলা, কিন্তু যদি উইড হাইট ব্যবহার না করতে অনেক সময় শো করে না। তো চলো আমরা দেখি এখানে। তাহলে আমাদের ইমেজের নামটা কি ছিল?
ঠিক প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে গিয়ে এই যে আমাদের ইমেজের নাম এইটা, ব্যাকগ্রাউন্ড img ডট জেপিজি, এই নামটা দিয়ে দিতে হবে এখানে আমাদের, দিয়ে দিলাম। ঠিক আছে, এবার সেভ করলাম, সেভ করে দিলাম, কন্ট্রোল এস সেভে আমি সেভ করলাম। এবার আমি রিলোড করে দেখি পাই কিনা আমাদের এখানে। ঠিক আছে, এই দেখো চলে আসছে, অর্থাৎ আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন বলতে পারো যে স্যার আমাদের এখানে কালার কেন পেলো না। ঠিক আছে, এখন দেখো যে কালারটা নিচে দিই তাহলে কি হয়, এখানে কালারটা নিচে দিলাম, এবার রিলোড করলাম। ঠিক আছে, তাহলে এখানে যদি ইমেজ ব্যবহার করো তুমি কালার পাবে না, বুঝলা কি? তো কোনো কারণ যদি এখানে না থাকে, ধর এটা মনে করো থাকলো না এখানে, তখন তোমার কালারটা পাবে, এই হলো বিষয়। হ্যাঁ, যখন ইমেজ থাকবে তখন কালারটা পাবে না। হ্যাঁ, শাহরিয়ার শাহরিয়ারের হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করলে আসে না নাকি, তাই বলছো শাহরিয়ার? জি স্যার, ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করলে আসে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে আসে। আসে নাকি? না, হয়তো কোনো কিছু ভুল করেছে, অবশ্যই আসবে, দুটো একই বিষয়। অনেক সময় ব্যাকগ্রাউন্ড ইমেজ, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে হয়, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখলে হয়, দুটাই কাজ করে। আচ্ছা, তোমার হতে পারে ব্রাউজারটা পুরাতন, হ্যাঁ, তুমি যে ব্রাউজার ব্যবহার করতেছো, আর আগে শুধু ব্যাকগ্রাউন্ড লিখেই কাজ করা হতো, পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখাটা আসছে, বুঝতে পারলা কি? ব্যাকগ্রাউন্ড প্রথমেই ব্যাকগ্রাউন্ড তুমি যেভাবে ব্যবহার করতেছো ব্যাকগ্রাউন্ড, এক সময় শুধু ব্যাকগ্রাউন্ড লিখে ব্যবহার করা হতো, পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই লেখাটা আসছে। হ্যাঁ, আগে শুধুমাত্র মানে ব্যাকগ্রাউন্ড লিখে কালার দেওয়া হতো, আগে এখন ব্যাকগ্রাউন্ড কালার আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ পরে আসছে, এগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এই হলো বিষয়। তাহলে আমরা দেখছিলাম কোথায়, আমরা দেখছিলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতেছিলাম। তো আমরা এই বেসিকভাবে কোথায় ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম, এখানে অটোমেটিক্যালি পুরো তোমার ইমেজ যতই ছোট হোক না কেন কি হবে, অটোমেটিক্যালি পুরো ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিবে সেই ইমেজটা। দেখো আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি তো নিয়ে নিয়েছে। হ্যাঁ, এই হলো বিষয়, ইমেজগুলো, ইমেজটা, তো ইমেজ ছোট হোক বা বড় হোক তখন পুরো ব্যাকগ্রাউন্ডেই নিয়ে নিবে। আচ্ছা, এখন দেখো আমরা যদি স্পেসিফিক কোনো ডিবে আর ব্যাকগ্রাউন্ড দিতে চাই, হ্যাঁ, যেমন এখানে যেমন ইয়ে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি এখানে, তখন আমরা কি করব? এখন দেখো যে যদি কোনো, তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে আমরা একটা ডিপ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি। আচ্ছা, এখানে একটা বিশেষ লক্ষণীয়, সেটা হচ্ছে আচ্ছা, যদি স্পেসিফিক কোনো ডিপকে আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই মনে করো, তাহলে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এমনিতে কেটে অন্য একটা ব্যাকগ্রাউন্ড মনে করো এটা কেটে দিই। আচ্ছা, আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে দিব, একটা ইয়ে নিয়ে নিই, স্ক্রিনশট নিয়ে নিই এটার। আচ্ছা, আমি এখান থেকে চিকন করে নিয়ে নিলাম মনে করো, জাস্ট এখান থেকে একটা নিলাম, আমি এখানে লিখলাম বিজি
ওয়ান, এবং ওখানে সেভ করে দিই রেখে আমাদের প্রজেক্টে যাই, দিস পিসি, এখানে ডিজাইন সিএসএস, এখানে গিয়ে প্র্যাকটিস ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম, আর এখান থেকে একটা নিয়ে নিই। ডাউনলোড না করে নিয়ে নিলাম এমনিতে, যে BG2, BG2। এখন দেখো আমি যদি এখানে গিয়ে করি, তাহলে দেখতে পাবা দেখতে পাবা এখানে গিয়ে এখানে কি দেখাচ্ছে যে আমি একটু ডিপ কি দিয়ে দিই, মনে করো এখানে এক, আচ্ছা 1 2, আমি 2 নম্বর ডিপ কি দিব, ঠিক আছে, 2 নম্বর ডিপকে ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, এখানে ইউআরএল ফার্স্ট ব্র্যাকেট, আমি সিঙ্গেল এখানে কোটেশন দিলে হবে, তোমরা জানো এটা। তাহলে BG1, আমাদের নাম কি আছে এটা, এই যে BG1.png, আমাদের এটা PNG ইমেজ, কপি করলাম, পেস্ট করে দিলাম, সেভ করলাম, দেখি আমাদের আসছে কিনা। আমাদের দেখো এখানে চলে আসছে, দেখতে পাচ্ছ না, এই যে মনে করে চলে আসছে এটা, এই যে হালকা হালকা হয়ে। আচ্ছা, আমি যদি তার পরেরটাতে আরেকটা দিই ব্যাকগ্রাউন্ড, আমরা 3 নম্বরে যদি এই জিনিসটা কপি করলাম, কপি করে BG2, তাহলে নামটা চেঞ্জ করলে হবে, তাহলে পরেরটা পেয়ে যাবে ইমেজ। আচ্ছা, এটা একটু ভালো দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু আমরা ইমেজ দিয়ে দিয়েছি, কালার না, এটা কিন্তু কালার, হ্যাঁ, এটা ইমেজের মাধ্যমে দিয়েছি, তাহলে আমরা ইমেজের মাধ্যমে দেখো এগুলোতে দিয়ে দিলাম এইভাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা কিভাবে ইমেজ ব্যবহার করি, তার প্রথমে আমরা কালার দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার কি ব্যবহার করতে হয়, তারপর দেখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ কি ব্যবহার করতে হয়। এবার আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টি দেখব, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিপিট। আচ্ছা, আজকে ব্যাকগ্রাউন্ড রিপিট, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিপিটটা দেখি আজকে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিপিট পর্যন্ত দেখি, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিপিটটা কি, দেখো ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে যে একটা ইমেজ আমি ব্যবহার করলাম, দেখাচ্ছে ওটা ইমেজটা যত বড় তত বড়ই হবে, তত বড়ই নেবে, একে ব্যাকগ্রাউন্ড রিপিট বলা হয়ে থাকে। যেমন ধরো আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছি, হ্যাঁ, কোথায় ব্যবহার করেছি, এই যে ইয়েতে, মানে আমরা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছি এখানে ইয়েতে, যেটা হচ্ছে যে বডিতে ব্যবহার করেছি। যদি এখানে লিখি যে বডিতে কিছু লিখি, এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট, হ্যাঁ, এখানে লিখলাম যে রিপিট এক্স, লিখে দিলাম, মানে শুধু এক্স অক্ষ বরাবর রিপিট হবে। এখন দেখো কি হয়, এখন দেখো সেটা পুরোপুরি দেখাচ্ছে, ইমেজটা বড় এই জন্য হয়তো। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা প্রথমে নো রিপিটটা দেখাই তোমাদের, তাহলে ভালো বুঝতে পারবা। রিপিট এক্স ওয়াই পরে দেখাই, লিখে দিলাম নো রিপিট। এবার দেখো, আচ্ছা প্রপার্টিটা কাজ করছে না এখানে, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। আচ্ছা, বানানো আমার ভুল হচ্ছে নাকি দেখি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট,
আচ্ছা এখানে পুরোপুরিটাই নিচ্ছে, আমরা অন্য ইমেজে দেখি। ধর এই জিনিসটা এখানেই দিলাম, মানে ইমেজটা তো বড় ছিল এখানে, আমরা এখানে ধরো এখানে দেখি ডিপ থ্রিতে এখানে কি হয়। আচ্ছা এটা ছোট হয়েছে ইমেজটা, কিন্তু তোমরা বুঝতে পারছো না অতটা হয়তো, এটা একটু বড় ছিল, হ্যাঁ ছোট হয়েছে। আচ্ছা যদি ছোট একটা ইমেজ আমরা ব্যবহার করি ব্যাকগ্রাউন্ড হিসেবে তাহলে কেমন হয় দেখো। আমরা ছোট একটা ইমেজ নিয়ে আসি, ছোট্ট একটা ইমেজ এখান থেকে নিয়ে নিই আমরা। ধর এই ইমেজটা আমি ব্যবহার করলাম, লিখলাম নিউ বিজি, সেভ করে দিলাম। নামটা নিলাম, এরপর আমি এটা এই ব্যাকগ্রাউন্ডে দিই, তাহলে ভালো বুঝতে পারবা। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আচ্ছা ইমেজটা এটা দিয়ে দিই। এবার আমি লোড করি। এবার দেখো এই যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এখানে কালারটা বাদ দিলে ভালো বুঝতে পারবো এখন আপাতত। এই যে দেখো, এই যে নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখছো কত ছোট হয়ে আছে না, খুবই ছোট হয়ে আছে এটা, হ্যাঁ এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোট ইমেজটা এটা কিন্তু রিপিট করে নাই। হ্যাঁ রিপিট করলে কি হবে, পুরো দেখাচ্ছে যে এই পুরো পেজ জুড়ে যত ইমেজটা যতই ছোট হোক না কেন, আমাদের এখানে ইমেজটা কত, এখানে দেখো এই যে এই ইমেজটা কত ছোট একটা ইমেজ, এই যে ছোট্ট একটা ইমেজ, ঠিক আছে। ইমেজটা কি হয়েছে ওই অল্প একটু জায়গা ধরে হয়েছে এটা, হ্যাঁ কিন্তু যখন ইমেজটা কি হবে, এই ইমেজটা যখন মানে রিপিট করা হবে তখন কি হবে, রিপিট না করলেও ডিরেক্টলি যদি রিপিট ব্যবহার না করো তাহলে অটোমেটিক্যালি ডিফল্টভাবে রিপিট নিয়ে নেয় এটা, ঠিক আছে। এখানে ধরো আমি রিপিট ব্যবহার করলাম না তাহলে কি হয় দেখো। আচ্ছা এখানে দাঁড়াও, রিপিট যদি আমি করি যে নো এক আছে নো রিপিট, হ্যাঁ আমি লিখলাম এখানে রিপিট এক্স, নো রিপিটে কি দেখলে এখানে যে অল্প একটু হচ্ছে। এবারকে আমি এখানে রিপিট এক্স করলাম, রিপিট এক্স মানে এক্স অক্ষ বরাবর হবে, হ্যাঁ এক্স অক্ষ মানে কি যে ডান থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে হবে, আর ওয়াই মানে হচ্ছে উপর থেকে নিচ দিকে হবে, ঠিক আছে। এখন দেখো, দেখো কি হয়েছে, ওই ইমেজটা বারবার রিপিট হয়ে দেখো পুরো একবার লাস্ট পর্যন্ত চলে গেছে, গেছে না, 1 2 3 4 চারবার রিপিট হয়েছে ওই জিনিসটা এই ইমেজটা। দেখো আমি যখন রিপিট এক্স দিলাম, এক্স দেওয়ার আগে কি ছিল, ধর এখানে এক্স কেটে দিলাম আমি, তাহলে কি দেখতে পাচ্ছ, এই যে সরি রিপিটই কেটে দিলাম, পুরো রিপিটই কেটে দিলাম এখানে, সরি এখানে নো রিপিট করে দিই, আগেরটা ছিল যেটা ছিল নো রিপিট। তাহলে কি দেখতে পাচ্ছ তোমার এখানে, দেখো অটোমেটিক্যালি এতটুকু হয়েছে, মানে কর্নার ইমেজটা শুধুমাত্র আছে, মানে কোনো রিপিট করা নাই, যত বড় ইমেজ তত বড় দেখাচ্ছে, এখানে বাড়িয়েছে 200% করেছে এই জন্য বেশি বড় দেখাচ্ছে, ঠিক আছে। যদি আমি 100% করে দেখি এই যে উপরে দেখতে পাচ্ছ উপরে, তাহলে ইমেজটা অত বড়ই দেখাবে দেখো, 100% 100% করা আছে, ইমেজটা যত বড় আমাদের ঠিক তত বড়ই দেখাবে, এই যে এত বড় ইমেজ এত বড় দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি একটু এই জুম করার কারণে একটু এই যে এখানে বড় করছি 200% করে ফেলেছি, এই জন্য বড় দেখতে পাচ্ছ, ঠিক আছে 210% করেছি। এখন যদি রিপিট এক্স করি এখানে, রিপিট এক্স, তাহলে ডান থেকে বাম দিকে পুরোপুরি হয়ে যাবে, রিপিট এক্স করলাম মানে ডান দিক থেকে বাম দিকে,
এই দেখো পুরোপুরি হয়ে গেছে, ঠিক আছে। যত বড় তোমার ইয়া হবে তত বড় হয়ে যাবে, 1 2 3 4 5, 5টা নিয়ে পুরোপুরি হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ। তো এবার যদি আমি রিপিট ওয়াই করি তাহলে কি হয় দেখো, যদি এখানে এটা কপি করলাম ব্যাকগ্রাউন্ড রিপিট, কন্ট্রোল ডি চেপে ডাবল হয়, রিপিট ওয়াই, রিপিট ওয়াই করলে কি হবে, এই উপরের দিকে তো হলো, উপর থেকে নিচ দিকে যত বড় পেজ তত বড় ব্যাকগ্রাউন্ড নিচ দিকে চলে যাবে। যখন আমরা রিপিট এক্স করলে বাম থেকে ডান দিকে হচ্ছে, আর রিপিট ওয়াই করলে উপর দিক থেকে নিচ দিক পর্যন্ত পুরোপুরি হয়ে যাবে। এখানে রিলোড করলাম, এই দেখো। আচ্ছা, এখানে মানে রিপিট ওয়াই করার পরে উপর থেকে নিচ দিকে চলে এসছে এটা, ঠিক আছে। বাট রিপিট এক্স দেখাচ্ছে না। আমি শুধু রিপিট করি, হ্যাঁ, শুধু রিপিট করলাম ব্যাকগ্রাউন্ড রিপিট, এখন দেখো পুরো পেজ জুড়ে হয়ে গেছে, অর্থাৎ ডান থেকে বাম দিকে হয়েছে, উপর থেকে নিচ দিকে হয়ে গেছে, হ্যাঁ, মানে এক্স অক্ষ বরাবর হয়েছে, উপর দিকে দেখুন পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে দেখো এটা চলে আসছে অটোমেটিক্যালি, হ্যাঁ। এটা রিপিটের কাজ, এই হলো বিষয়। তার ক্ষেত্রে তো নো রিপিট দেখলে দেখো রিপিট হবে না, আর এই যে নো রিপিট, হ্যাঁ, এই হলো বিষয়। আসলে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দেখো, এখন একটা মজার সময় দেখাই, সামনে ক্লাস আর ডিটেইলস আলোচনা করছি। ব্যাকগ্রাউন্ড পজিশন এখানে দিয়ে দিই না, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিয়ে দিই এখানে, যাতে ফিক্স দিলাম, ফিক্সড। তাহলে কি হয় দেখো, আমি এটার কথা প্রথম বলতেছিলাম। এখন দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা স্থির আছে, কিন্তু এটা কি হয়েছে, ব্যাক এটা এটা চলাফেরা করতেছে, দেখো ব্যাকগ্রাউন্ডটা স্থির আছে কিন্তু লেখাটা কিন্তু চলাফেরা করতেছে, লেখা এবং এই যে উপরে যেগুলো দেওয়া আছে এগুলো চলাফেরা করছে, এই যে, ঠিক আছে। অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ডকে ফিক্স করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি এখানে, মানে স্থির করে দিয়েছি যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এখন কি হবে দেখো, অটোমেটিক্যালি এই পুরো ব্যাকগ্রাউন্ডটা স্থির থাকবে, কিন্তু উপরের যে এলিমেন্টগুলো আছে ওয়েবসাইটের এই সবগুলোই যে নড়াচড়া করছে, দেখো এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের আজকে যে ক্লাস শিখালাম তোমাদের, সেটা হচ্ছে যে প্রপার্টিগুলো তোমাদের শিখালাম শুরু থেকে, সেটা হচ্ছে যে তোদের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি শিখিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি কীভাবে ব্যবহার করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিপিট কীভাবে ব্যবহার করতে হয়, এবং ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কিছুটা দেখিয়ে দিয়েছি সামনে ক্লাসে, এবং ডিটেলস দেখিয়ে দিব, ঠিক আছে। তো আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই, আজ তোমাদের ক্লাসটি এ পর্যন্তই, সামনে ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেরা প্র্যাকটিস করো, প্রজেক্টগুলো আমাকে সুন্দর করে করার পরে মেইলে পাঠিয়ে দিবা। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।